দিয়ে হয়, তো আমি মোস্টলি ট্রাই করছি আপডেটেড ভার্সন দিয়ে করতে, অলমোস্ট সিমিলার। কিছু জায়গায় ব্যতিক্রম আছে, আমি মেনশন করে দিব। আমাদের এরকম একটা ব্রিজ ছিল। ব্রিজের মধ্যে আমাদের লো বটম কোড ছিল, টপ কোড ছিল, ভার্টিক্যাল মেম্বার ছিল। আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট সেটার মধ্যে ভার্টিক্যাল মেম্বার আছে, ডায়াগোনাল মেম্বার আছে। তারপর হচ্ছে আমাদের কিছু টপে ব্রেসিং আছে, বটমেও ব্রেসিং আছে। সাথে আমাদের ফ্লোর বিম বা ক্রস বিম আছে, আর হচ্ছে স্ট্রিঞ্জার আছে তার উপরে ডেক আমাদের। এছাড়া কোন মেম্বার আছে আমাদের? নাই। এখানে আমি যদি দেখি আমাদের লোড পাথটা কিরকম হচ্ছে। লোড পাথটা হচ্ছে আমাদের ডেক থেকে লোড গুলো হচ্ছে প্রথমে স্ট্রিঞ্জারে যায়। ডেকটা স্ট্রিঞ্জারের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। তারপর স্ট্রিঞ্জার গুলো থেকে লোড যায় হচ্ছে ফ্লোর বিমে। ফ্লোর বিম হচ্ছে কানেক্টেড থাকে হচ্ছে দুই পাশের ট্রাসের সাথে, এবং ট্রাস হয়ে সেটা হচ্ছে আমাদের এন্ডে যে পিয়ার থাকবে বা যে সাপোর্ট দিয়ে আমরা হচ্ছে এটা ব্রিজটা রেস্ট করবো, সেটার মধ্যে দিয়ে নিচে ফাউন্ডেশনে চলে যাবে। এই হচ্ছে আমাদের বেসিক লোড পাথ আর কি। এখানে আমরা দেখবো হচ্ছে আমাদের ক্লাসে আমরা যখন ডিজাইন করছি তখন আমরা কিছু পোর্টাল ব্রেসিং দিছি, মানে এন্ডে আর মিডে। এই পোর্টাল ব্রেসিং এর কাজ হচ্ছে ল্যাটারাল লোড নেওয়া। ল্যাটারাল লোড বলতে আমরা যে বললাম যে উইন্ড লোড, এই উইন্ড লোড নেওয়া এই ল্যাটারাল ব্রেসিং দিয়ে, পোর্টাল ব্রেসিং দিয়ে মেইনলি। তো পোর্টাল ব্রেসিং এর মেইন কাজ হচ্ছে আসলে ল্যাটারাল লোড নেওয়া। তো এই পোর্টাল ব্রেসিংটা হচ্ছে আমরা ল্যাটারাল লোডের জন্য সহ ডিজাইন করব। এই এই হচ্ছে আমাদের একটা ট্রাস ব্রিজের মেইন এলিমেন্ট আর কি। তো আপনারা আপনাদের থিওরি কোর্সে স্টিলের টেনশন মেম্বার ডিজাইন শিখছেন এখন পর্যন্ত? কতটুকু শিখছেন যদি বলতেন, স্টিল থিওরি কোর্সটাই? এনিওয়ান? আপনাদের থিওরি কোর্সে স্টিলের থিওরি কোর্সে আপনারা কি পড়তেছেন মেইনলি? কম্প্রেশন মেম্বার পড়তেছে, কলাম ডিজাইন পড়লাম আজকে। কম্প্রেশন মেম্বার পড়ছেন? টেনশন মেম্বার পড়ছেন নাকি শুধু কম্প্রেশন দিয়ে শুরু করছে স্যারে? কম্প্রেশনই স্যার। আচ্ছা। তো আমাদের মেইনলি হচ্ছে তিন ধরনের এলিমেন্ট থাকে। একটা হচ্ছে টেনশন মেম্বার আমাদের ট্রাস গুলোতে, সাথে থাকে কম্প্রেশন মেম্বার, সাথে কিছু ফ্লেক্সারাল মেম্বার আছে। টেনশন মেম্বার কোনগুলো? টেনশন মেম্বার বা কম্প্রেশন, টেনশন কম্প্রেশন বোথ আসতে পারে। সেটা হচ্ছে আমাদের মেম্বার যেগুলো আছে টপ কর্ড, বটম কর্ড, তারপরে হচ্ছে আমাদের ভার্টিক্যাল গুলো, এগুলো হচ্ছে টেনশন কম্প্রেশন মেম্বার। সাথে আমাদের কিছু টপে ব্রেসিং আছে, বটমে ব্রেসিং আছে, সেগুলো হচ্ছে আসলে টেনশন কম্প্রেশন মেম্বার। আর ফ্লেক্সারাল মেম্বার হচ্ছে আমাদের স্ট্রিঞ্জার আর হচ্ছে ফ্লোর বিম, এগুলো হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার। তো প্রথমে দেখি আসলে টেনশন মেম্বার কিভাবে ডিজাইন করে। তো টেনশন মেম্বার ডিজাইনের প্রশ্ন আসলে আমার কাছে আগে জানতে হবে টেনশন মেম্বারের ক্যাপাসিটি কতটুকু, তাইলে আমি মডেল থেকে লোড নিয়ে ও ক্যাপাসিটিটা ম্যাচ করাইতে পারবো। এই হচ্ছে বেসিক ডিজাইন কনসেপ্ট। সেটা হচ্ছে আমি আগে টেনশন মেম্বার যেটা আমি ইউজ করতেছি তার ক্যাপাসিটি সেটা কতটুকু নিতে পারবে সেটা আমি আগে জানি। সেটার সাথে আমার ওই মডেল থেকে যে ডিজাইন করার পরে রান দেওয়ার পরে মডেলটা, তার মধ্যে আসলে আমি লোড দেওয়ার পরে কতটুকু লোড আসতেছে সেটা ক্রস চেক করব ক্যাপাসিটির সাথে। তো আমরা প্রথমে দেখি আসলে, তো এই ক্রস চেক দেখার জন্য আমার কাছে তো মেম্বারের ক্যাপাসিটি জানা লাগবে। মেম্বারের ক্যাপাসিটি কিভাবে বের করবো? এই জন্য হচ্ছে প্রথমে ডিজাইন অফ টেনশন মেম্বার। টেনশন মেম্বার হচ্ছে দুই রকমের ফেল হইতে পারে। একটা হচ্ছে টেনশন ইয়েল্ডিং এ ফেল হইতে পারে, আর একটা হচ্ছে রাপচারে ফেল হইতে স্যার, পারে। স্যার ওয়ালাইকুম আপনার আসসালাম। ভয়েসটা হচ্ছে ইকো হয়ে আসছে একটু স্যার। এখন শোনা যায়? স্যার জি স্যার।
এখন ঠিক আছে? ঠিক আছে স্যার। সবাই শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। তো আমাদের টেনশন মেম্বার যেগুলো আছে সেগুলো দুই ভাবে ফেল হইতে পারে। একটা হইতে পারে আমাদের ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিউর, আর একটা হচ্ছে রাপচারের মাধ্যমে ফেলিউর। আমি যদি আমাদের স্ট্রেস স্ট্যান্ড ডায়াগ্রামটা ড্র করি, জিনিসটা হচ্ছে এরকম। স্টিলের একটা হচ্ছে এখানে ফেল করে, এই জোনে ফেল করবে, এই জোনে ফেল করবে। সে ফেলিউরের নাম হচ্ছে ইয়েল্ডিং এর মাধ্যমে ফেল করবে, মানে এইখানে এসে ফেল করবে। সোজা কথা, এই যে টপে, এই যে এখানে, এখানে তো তার ইয়েল লিমিট, এ ফেল করবে এখানে। তো এই ফেল রিজিয়নটাকে আমরা বলতেছি ইয়েল্ডিং ফেলিউর। আর একটা ফেল হইতে পারে এই জোনে, এই জোনের নাম হচ্ছে, এই জোনে আসলে কি হয়, মেটেরিয়ালের মধ্যে আমরা যদি একটু যাই, সে এই জোনে হচ্ছে স্ট্রেন হার্ডেনিং হয়। স্ট্রেন হার্ডেনিং মানে হচ্ছে তার মলিকুলার চেঞ্জ হয়। ওই মলিকুলার চেঞ্জের সময় তার যে ফেলিউর হয়, সেই ফেলিউরটার নাম হচ্ছে রাপচার ফেলিউর। একটা বললাম হচ্ছে ইয়েল্ডিং এর সময় ফেল হইতে পারে সে, আর হচ্ছে আরেকটা হইতে পারে রাপচারের সময় ফেলিউর। রাপচার ফেলিউর মানে হচ্ছে মেটেরিয়ালের ভিতরে যে ইয়েল্ডিং হচ্ছে মলিকুলার চেঞ্জের কারণে, সেই সময় যে ফেলটা হয় সেটার নাম হচ্ছে টেনশন রাপচার। আর ইয়েল্ডিং এর জন্য যেটা হয় সেটা হচ্ছে টেনশন ইয়েল্ডিং। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে, তাহলে আমি কোন ক্যাপাসিটিটা নিব? কে বলতে পারবেন? আমি কি ইয়েল্ডিং এর সময় ফেলিউরের ক্যাপাসিটিটা নিব নাকি রাপচারের সময় ফেলিউরের ক্যাপাসিটি নিব? কোন ক্যাপাসিটি নিব? দুইটাই চেক করতে হবে স্যার। দুইটাই চেক করে কোনটা নিব? স্যার, যেটা দুইটার যেটাতে মধ্যে কম যেটা আসবে কম সেটাই। আসবে সেটা নেব। রাইট, যেটার মধ্যে কম আসবে যেটা, সেটা নিব। এখন এখানে আপনারা যদি দেখেন, এই যে এটা হচ্ছে আমার এই যে রাপচারের কারণে, রাপচার এটার দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে তার নমিনাল ক্যাপাসিটি। আপনাদের যদি কনক্রিট ডিজাইন মনে পড়ে, তার সাথে একটা রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করতাম আমরা এলআরবি ডিজাইন করার সময়। এই এলআরবি ডিজাইন করার সময় এই যে ফাই দিয়ে একটা গুণ করতাম, ফাই এর ফ্যাক্টরটা চেঞ্জ হইতো। শিয়ারের ক্ষেত্রে 0.75 হইতো, টেনশনের ক্ষেত্রে 0.9 হইতো, টেনশন কন্ট্রোল হইলে, আপনাদের যদি মনে পড়ে। এখানে ইয়েল্ডিং এর ক্ষেত্রে এটার একটা চার্ট দেওয়া আছে, ফায়ার ফ্যাক্টরটা কত হবে, বেসিক্যালি রেজিস্ট্যান্স ফ্যাক্টরটা কত হবে ইয়েল্ডিং অফ টেনশন মেম্বার। আর এটা হচ্ছে তার নমিনাল ক্যাপাসিটি, PYN, নমিনাল ইয়েল্ডিং ক্যাপাসিটি। এটাকে যদি আবার একটু লিখা হয় আর একটু ভেঙে, সেটা হচ্ছে P ইকুয়াল টু বের করতে পারি আমরা হচ্ছে, মানে সোজা কথা, ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। এখান থেকে আমি ফোর্সটা বের করতে পারবো, ফোর্সকে আমি রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করে এস পার কোড আমি তার ক্যাপাসিটি, ইয়েল্ডিং ক্যাপাসিটি বের করতে পারবো। নমিনাল ইয়েল্ডিং ক্যাপাসিটি কিভাবে বের করব? FYEL, তার ইয়েল্ড স্ট্রেসটা কত, তারপর হচ্ছে তার গ্রস এরিয়া কত, টেনশন মেম্বারের এরিয়াটা কত, সেখান থেকে গুণ করলে পরে আমি টেনশন ইয়েল্ডিংটা বুঝতে পারবো, ইয়েল্ডিং ক্যাপাসিটি কত। সেম ভাবে আমি যখন রাপচারের চিন্তা করব, এটা হচ্ছে রাপচারের জন্য রেজিস্ট্যান্স ফ্যাক্টর, মানে হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। আর এটা হচ্ছে আমার রাপচারের জন্য টেনশন ক্যাপাসিটি। এটাকে কিভাবে করবো? তার করেসপন্ডিং স্ট্রেস আর এরিয়া দিয়ে গুণ করব। এখানে দেখেন এই ফর্মুলায় দেখেন ইউজ করা হয়েছে FY, আর এই ফর্মুলা ইউজ করা হয়েছে দেখেন আলটিমেট স্ট্রেন। কারণ স্ট্রেন হার্ডেনিং যখন হয় এই জোনে, সে আলটিমেটে পৌঁছায় যায়, কোথায় চলে যায়? FU তে চলে যায়। আর এটা হচ্ছে আমার FY, আর এটা হচ্ছে FU, মানে আলটিমেটে চলে যায়। দেখে আমরা রাপচারটা করতেছি হচ্ছে FU, আর এই হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া অফ দ্য মেম্বার। ইফেক্টিভ নেট এরিয়া বলতে, আমি তো একটা টেনশন মেম্বার, সাপোজ এরকম আমার একটা টেনশন মেম্বার আছে এরকম, টেনশন মেম্বারটা তো কানেক্টেড অবস্থায় থাকবে কারোর সাথে, বোল্ট দিয়ে, গাসেট প্লেটের সাথে বোল্ট দিয়ে সাপোজ কানেক্টেড অবস্থায় থাকবে। এখানে আমি যখন এখানে যখন এখানে টেনশন মেম্বারটা যখন ফ্র্যাকচার হবে এই জায়গায়, সে কিন্তু টোটাল এরিয়াটা পাচ্ছে না, সে কিন্তু বোল্টের এরিয়াগুলো পাচ্ছে না। বোল্টের এই মাঝখানের পোর্শনটুকু, যে অংশটুকুতে বোল্ট আছে, সেই এরিয়াটা সে পাচ্ছে না। এই জন্য হচ্ছে বেসিক্যালি ইফেক্টিভ নেট এরিয়া অফ দ্য মেম্বার ইউজ করতে
হবে আমাদের এই জায়গায়। এরপরে যদি আমরা যাই ফায়ার ফ্যাক্টর গুলো যদি দেখি, ফায়ার ফ্যাক্টরটা আপনারা যদি দেখেন এরকম একটা বিডিএস এর এস 6.5.4.2 তে লেখা আছে এরকম, যখন অনেকগুলো ডিফারেন্ট মোড অফ ফেলিউরের কারণে আমাদের ডিফারেন্ট ফায়ার ফ্যাক্টরের মান আছে। তো আমি যদি টেনশনেরটা খুঁজে বের করি, এখানে টেনশন ফ্র্যাকচার ইন নেট সেকশন আর একটা হচ্ছে টেনশন ইয়েল্ডিং ইন গ্রস সেকশন। এটার জন্য যদি দেখেন এটার ফায়ার মান হচ্ছে 0.95, যেটা ইয়েল্ডিং এর জন্য, আর ফ্র্যাকচারের জন্য বা রাপচারের জন্য নেট সেকশনে সেটার ফাই ইউ এর মান হচ্ছে 0.8। দুই সময় কিন্তু দুই রকম ফ্যাক্টর, যখন ইয়েল্ডিং 0.95 আর রাপচারের ক্ষেত্রে 0.8। কে বলতে পারবেন আমাকে রাপচারের ক্ষেত্রে ফ্র্যাকচার বা রাপচারের ক্ষেত্রে ফায়ার মানটা কম কেন, ইয়েল্ডিং এর ক্ষেত্রে বেশি কেন? স্যার রাপচারটা সাডেন বিহেভিয়ার এই জন্য। হ্যাঁ, রাপচারটা স্যার সাডেনলি হবে রাপচার, মানে হ্যাঁ, সময় right. কম পাওয়া যাবে। রাইট। এই যে স্ট্রেন হার্ডনিং এর সময় যখন আমি দেখব, এই সময় ইয়েল্ডিং এর জন্য যখন ফেল হয় তখন তার ডাকটাইল ফেলিউর হবে। ইয়েল্ডিং এর সময় যে ফেল, এটা আমরা পড়ে আসছি। আর যখন স্ট্রেন হার্ডনিং এর সময় ফেল হবে সেটা হবে ব্রিটল ফেল, মানে সাডেন ফেল হবে। সে কারণে আমরা একটু সেফটি ফ্যাক্টর হিসেবে আপনি দেখবেন কোডের মধ্যে 80% ইউজ করছে যখন রাপচার হিসাব করতেছেন, আর যখন ইয়েল্ডিং হিসাব করতেছেন তখন 95% হিসাব করতেছেন। বুঝতে পারছেন আশা করি। তো আমরা সবগুলোতে যাব, আমরা যেহেতু আপাতত টেনশন মেম্বার ডিজাইন করতেছি, আমরা টেনশনের গুলো দেখি। এখানে আমি যখন ওই যে রাপচার যখন বের করব তখন আপনারা দেখবেন ফর্মুলা একটা এই আছে। এই এই বের করার সময় স্ট্রেসের ডিফেন্সের কারণে সাপোজ আমার এরকম একটা গাছের প্লেট আছে, আমার এখানের সাথে আমার একটা টেনশন মেম্বার কানেক্টেড এই পাশে। আপনি যখন এই পাশ থেকে টান দিবেন তাকে, এই পাশে সাপোজ সে ধরে আছে, এই পাশে যখন টান দিবেন ফিক্স সাপোর্ট আছে সাপোজ, আপনি যখন তাকে টেনশন মেম্বার থেকে টান দিবেন তখন এই জায়গায় এই জোনটাতে তার স্ট্রেসের একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়। স্ট্রেসের আস্তে আস্তে স্ট্রেসের একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়। এই স্ট্রেসের ভেরিয়েশনের কারণে এই যে দুই পাশে এই যে স্ট্রেসের ভেরিয়েশন ক্রিয়েট হয়, এই স্ট্রেসের ভেরিয়েশনের কারণে যে রিডাকশন ফ্যাক্টর সেটার নাম হচ্ছে শিয়ার লেগ রিডাকশন ফ্যাক্টর। এই শিয়ার লেগ রিডাকশন ফ্যাক্টরটাকে আসলে বোল্টেড কানেকশনের জন্য আমি এই যে শিয়ার লেগ রিডাকশন ফ্যাক্টরটার নাম হচ্ছে ইউ, ইউটা হচ্ছে বেসিক্যালি শিয়ার লেগ রিডাকশন ফ্যাক্টর। আর হচ্ছে এইটা তাহলে কিভাবে বের করব, বোল্টেড কানেকশন হইলে আমাদের সেটা বের করব হচ্ছে শিয়ার লেগ ফ্যাক্টর ইনটু তার ইফেক্টিভ, মেইনলি হচ্ছে নেট এরিয়া অফ দ্য মেম্বার এন্ড দিয়ে গুণ করব। আর ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে নরমালি স্ট্রেন ফেলিউরটা গভর্ন করে, এই জন্য আমি শিয়ার লেগ ফ্যাক্টরটা গ্রস এর সাথে মাল্টিপ্লাই করতে পারি। এখানে নিচে এটাই বলা আছে যে তারপরে কবির স্যার ওয়াশরুম পরে টয়লেট করছে। আমি প্রথম যখন এটা মানে জয়েন করলাম সিতে, তখন আমাকে এই রুমটা অকুপেন্ট করছে। অকুপেন্ট, হ্যাঁ এই করতেছে ক্লাস কেন তোমার জায়গা নাই ক্লাস না? আছে স্যার, ওই যে ওখানে স্যার একটু চার্জারের পয়েন্ট একটু দূরে, এই জন্য স্যার। ও সাধারণ কি করবো স্যার এই কামরুতে আচ্ছা, এখানে এখানে এই জন্য বলা আছে হচ্ছে এই যে ফাই ইউ এর মান ফাই ওয়াই তে কেন কম সেটা বলা আছে যে ফ্র্যাকচারের কারণে স্ট্রেন হার্ডেনিং রিজনে আমাদের ফ্র্যাকচারটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ব্রিটল ফেলিউর, এই জন্য আমরা হচ্ছে বেশি পেনাল্টি দিব। সেই কারণে ফ্যাক্টরটা দেখবেন হচ্ছে 0.8 হয়ে যাচ্ছে, আর ইয়েল্ডিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে 0.9 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসি এই শিয়ার লেগ ফ্যাক্টরটা বের করব কিভাবে। শিয়ার লেগ ফ্যাক্টরটা হচ্ছে সাপোজ আমার আমার একটা স্টিলের মেম্বার আছে, এই যে একটা স্টিলের সাপোজ আই সেকশন আছে, আই সেকশন আছে, সেটা হচ্ছে আমার টেনশন মেম্বার, সেটা দুই পাশ থেকে ফ্লেঞ্জের সাথে লাগানো কানেক্টেড অবস্থায় আছে।
আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদের, সাপোজ এখানে একটা স্টিলের মেম্বার আছে, এই পাশে একটা স্টিলের মেম্বার আছে, তার পারপেন্ডিকুলার। আমি কানেকশনটা কিভাবে দিতে পারি ওয়েবের সাথে দেখেন তো। এইখান থেকে আমি একটা অ্যাঙ্গেল সেকশনের কিছু পোর্শন হচ্ছে আমার এই মেম্বারের সাথে লাগাবো, আর একটা অ্যাঙ্গেলের এই পাশে দুইটা বোল্ট দিয়ে লাগাইলাম। এটা হচ্ছে ওয়েবের এক পাশে লাগাইছি। ওয়েবের এক পাশে লাগানো মানে হচ্ছে এটা আমার এই টেনশন মেম্বারটার পার্ট অফ এলিমেন্ট কানেক্টেড, আর বাকি পার্টগুলো কানেক্টেড না। আমি যদি তাকে এভাবে কানেকশন করতাম, জিনিসটা হচ্ছে ঠিক অপর পাশে এই অ্যাঙ্গেল সেকশন ঠিক ওয়েবের উল্টা পাশেও যদি কানেকশন করতাম, মানে অল এলিমেন্ট উপরে হচ্ছে আমি যদি আরেকটা অ্যাঙ্গেল দিতাম ফ্লেঞ্জের সাথে, তো অল এলিমেন্ট যদি কানেক্টেড থাকে গাসেট প্লেটের সাথে, সোজা কথা এখানে আমাদের গাসেট প্লেট বা অ্যাঙ্গেল প্লেট যেটা বলতেছি, অ্যাঙ্গেল প্লেট যেটা, সেটা যদি কানেক্টেড অবস্থায় থাকে তাহলে ইউ এর মান হচ্ছে 1। আর যদি পার্ট অফ এলিমেন্ট কানেক্টেড থাকে, পার্ট অফ এলিমেন্ট মানে যেটা বললাম যদি এক পাশে কানেক্টেড থাকে, আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, সাপোজ এই যে এখানের মধ্যে যদি দেখেন এই অ্যাঙ্গেল সেকশনের এখানে কানেক্টেড আছে হচ্ছে শুধু একটা পার্ট, এই অ্যাঙ্গেলটার এই পার্টটা কানেক্টেড আছে এই মেম্বারের সাথে, এই মেম্বারটা কিন্তু কানেক্টেড নাই। তখন আমাদের মেইনলি এই ইউ এর কাজ, শিয়ার লেগ রিডাকশন ফ্যাক্টরের কাজ। তখন শিয়ার লেগ রিডাকশন ফ্যাক্টরের মান একের থেকে কম হয়ে যায়। এবং কতটুকু কম হয় সেটা আমরা বের করব। সেটা বের করার ফর্মুলা হচ্ছে 1 - x/l। এল হচ্ছে কানেকশনের লেন্থ, লেন্থ অফ দ্য কানেকশন কতটুকু, আর এক্স এর মান হচ্ছে এই যে কানেকশন যার সাথে কানেক্টেড। ইফ এই ফিগারটা দিয়ে একটু এক্সাম্পল দেই, সাপোজ আমার এখানে কানেক্টেড আছে হচ্ছে এই যে এখানে কানেক্টেড আছে হচ্ছে এই পার্টটা, অ্যাঙ্গেলের এই পার্টটা কানেক্টেড। তখন এই যে যে মেইন মেম্বার আমার যে যার সাথে লাগতেছে, তার থেকে ওই অ্যাঙ্গেলটার ওই পাশে সেন্ট্রয়েডাল পয়েন্ট যেখানে আছে, সাপোজ এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, তার সেন্ট্রয়েড এখানে অলমোস্ট এই জায়গায় কানেক্টেড এলিমেন্টের এই যে এখান থেকে কানেকশন পয়েন্ট থেকে এর সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটাকে বলতেছি হচ্ছে এক্স, এই সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটাকে। আর কানেকশনের যে লেন্থ, এই যে কানেকশন আমার কানেকশন হচ্ছে এই লেন্থ জুড়ে, এই কানেকশনের লেন্থটাকে বলতেছি এল। তাহলে কিভাবে বের করব, সেটা হচ্ছে 1 - x/l সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। এরকম বলা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েড অফ দ্য কানেক্টেড এরিয়া টু দ্য শিয়ার প্লেন অফ দ্য কানেকশন। কানেকশনের পয়েন্টটা থেকে আমার যে যার সাথে কানেক্টেড হচ্ছে তার সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটা, আর জয়েন্টের লেন্থ যেটা সেটা হচ্ছে এল। তো এই শিয়ার লেগ ফ্যাক্টর যখন বের করব, ওয়েল্ডেড কানেকশনের মধ্যে শিয়ার লেগ ফ্যাক্টরটা খুব একটা বেরি করে না, কারণ আমরা যখন একটা এই যে একটা মেম্বার আছে, সাপোজ এখানে একটা গাসেট প্লেট আছে, আর এখানে একটা স্টিলের মেম্বার আছে এই পাশে, আমি যখন তাকে কানেকশন করব, এখানে আমি একটা ফিলেট ওয়েল্ড দিব এই পাশে আর এই পাশে। এরকম কানেকশন দিলে নরমালি নরমালি এই কানেকশনের এই ওয়েল্ডের স্ট্রেংথ অনেক বেশি হয় নরমালি। সে কারণে হচ্ছে এখানে এই ওয়েল্ডের স্ট্রেংথের সময় নরমালি স্ট্রেংথ ফেলিউর হয়, তার হচ্ছে ওই যে ইয়েল্ডিং এ এরকম ফেলিউর হয় না, রাপচারে ফেলিউর হয় না ইউজুয়ালি। তো আর হচ্ছে এই জন্য হচ্ছে টেনশনে কন্ট্রোল হয় ওয়েল্ডের স্ট্রেংথটা, ওই ফর্মুলা দিয়ে ওয়েল্ডিং এর সময় বেরি হয় না আর কি। তো ইয়েল্ডিং এর যে ফেলিউরের ক্যাপাসিটি সেটাই তার মেইন ক্যাপাসিটি যদি আমি ওয়েল্ডিং করি। আর বোল্ড বোল্ড দিলে তখন হচ্ছে আমার এই যে শিয়ার লেগ ফ্যাক্টরটা আমার মেইনলি কনসার্ন বেশি। এখন আমার যদি মেম্বার যদি সিমেট্রিক হয়, তখন আমার মেম্বার সিমেট্রিক মানে বুঝাইছে এটা, এই যেমন এটা আই সেকশন, উপরে একটা প্লেটের সাথে লাগছে, নিচে একটা প্লেটের সাথে লাগছে, তখন আমার প্লেট এসে লাগছে, এই আই মেম্বারটা যেহেতু সিমেট্রিক, সিমেট্রিক হইলে কোড বলছে হচ্ছে আমাদের আই সেকশনের সেন্ট্রয়েড হওয়ার কথা এখানে,
ডিস্টেন্সটা হওয়ার কথা ছিল এক্স, এখান থেকে এতটুকু, কিন্তু সিমেট্রিক হইলে কোড আমাকে বলছে এটা কনসিডার না করে এই সিমেট্রিককে দুই ভাগে ভাগ করতে বলছে। সিমেট্রিক দুই ভাগে ভাগ করা মানে হচ্ছে আমার এই যে এখানে যদি দেই, এইখানে একটা টি ক্রিয়েট হচ্ছে, এখানে একটা ফ্লেঞ্জের মাধ্যমে টি ক্রিয়েট হচ্ছে, এখানে একটা টি ক্রিয়েট হচ্ছে। এই টি এর সেন্ট্রয়েড থেকে আমার যে কানেকশনের যে পয়েন্ট পর্যন্ত যে লেন্থ, সেটাই হচ্ছে মেইনলি এক্স। যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক না হলে তো তার যেখানে সেন্ট্রয়েড সেখান থেকে, যেমন এটা সিমেট্রিক না অ্যাঙ্গেল সেকশনটা, এ কারণে হচ্ছে তার সেন্ট্রয়েড থেকে আমার কানেকশন পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে এক্স। এটা যেহেতু সিমেট্রিক, সিমেট্রিকের ক্ষেত্রে আমরা এটা নিতে পারবো হচ্ছে যে সিমেট্রিককে দুই ভাগে ভাগ করব, ওই এক ভাগের যে সেন্ট্রয়েড তার থেকে কানেকশন লেন্থ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স বেসিক্যালি। তাহলে 1 মাইনাস এক্স বাই এল দিয়ে সেটা বের করব। এখন এই জিনিসটা স্টিলের প্রত্যেকটা কানেকশন, স্টিল ডিজাইনে তো অনেকগুলো কানেকশন থাকে, এই ডিজাইন করা খুব টাফ হয়ে যায়, মানে 1 মাইনাস এক্স বাই এল করতে অনেক কষ্ট হয়ে যায় হ্যান্ডে, প্রত্যেকটা কানেকশন ধরে ধরে চেক করতে হবে। সেই কারণে আস্তর একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে A6.8.2.21। এই টেবিলের মধ্যে শিয়ার লেগ ফ্যাক্টর গুলো দেওয়া আছে, কখন কিরকম হবে, এবং অনেকগুলো কেজ আছে। আপনার কেজ যেখানে পড়ে সেই অনুসারে আপনার কাছে, এই কেজ অনুসারে আপনার কাছে ইউ গুলো বের করতে হবে। যেমন এইখানে ক্ষেত্রে 1 বলা আছে। অল টেনশন মেম্বার আপনারা যদি দেখেন, অল টেনশন মেম্বার সেকেন্ড কেজে যে লেখা আছে সেটা হচ্ছে all tension member except plate and HSS where tension load is transmitted to the sum but all of the cross sectional element by fastening, তখন আমরা এই 1 মাইনাস এক্স বাই এল এটা ইউজ করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলোতে বলা আছে এক্স কোন জায়গা থেকে কতটুকু নিতে হবে। তো এই টেবিল থেকে নরমালি হচ্ছে যারা ডিজাইনিং করে সেটা এরা হচ্ছে ইউটা ডিসাইড করে মেইনলি। এরপর হচ্ছে নেট এরিয়া। এখানে আপনি যদি ফর্মুলাতে দেখেন, ইউর সাথে বোল্টেড কানেকশনের সময় আমাদের একটা বোল্টেড কানেকশনের সময় আপনারা যদি দেখেন, আগে ইউ কিভাবে বের করতে হবে জানলাম, মেইনলি আমরা টেবিল থেকে বের করব, আস্তর টেবিল থেকে। যদি ওখানে যদি বলে 1 মাইনাস এক্স বাই এল ইউজ করতে, আমরা ওই 1 মাইনাস এক্স বাই এল ইউজ করবো, সমস্যা নাই। আর যদি কোনো মান দেওয়া থাকে ডিরেক্ট, তাহলে আমরা ওই মানটা ইউজ করব। এখানে একটা মান আছে, সেটার নাম হচ্ছে এন, সেটা হচ্ছে নেট এরিয়া। এই নেট এরিয়াটা কিভাবে বের করব? এই নেট এরিয়া বের করার সময় জন্য আমাদের কি লাগবে, সেটা হচ্ছে নেট এরিয়া হচ্ছে আসলে এই টেনশন মেম্বার, এটা যদি আমার টেনশন মেম্বার হয়, তার আমি যদি এখানে যদি তার ক্রস সেকশনটা ড্র করি, এই টেনশন মেম্বার যদি প্লেট হয়, এটার ক্রস সেকশনটা এরকম। খালি উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, এটা হচ্ছে টেনশন মেম্বারের, আমি এখানে নাই কি, তারপরে কি এখানে দেখতে পারেন, আমি কি স্লাইড ভিউ না দিয়ে এখানে লিখতে পারবো? এখানে দেখা যায়? এখানে এটা হচ্ছে স্লাইডে আমার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্লাইডে আঁকতেছি, স্লাইড, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এটা হচ্ছে আমার ক্রস সেকশন। এ এ টেনশন মেম্বারের ক্রস সেকশন হচ্ছে এটা। আমি ক্রস সেকশনের গ্রস এরিয়া মানে হচ্ছে এই ডিস্টেন্স আর এই লেন্থ, সোজা কথায় এ হচ্ছে গ্রস এরিয়া মানে এজি। এজি এনটা কিভাবে বের করব? এনটা হচ্ছে থিকনেস সাথে এদিকের যে লেন্থটা আছে, তার লেন্থ, এই লেন্থটা চেঞ্জ হবে। এই লেন্থটা হচ্ছে স্মলেস্ট নেট উইথ। স্মলেস্ট নেট উইথ মানে হচ্ছে স্মলেস্ট ডিস্টেন্সটা আপনি যেটা পাবেন সেটা। ফ্র্যাকচার আপনার কিভাবে হইতে পারে?
ফ্র্যাকচার আপনার এই যে এখান থেকে গিয়ে ডিরেক্ট এখান থেকে গিয়ে কাটা পড়তে পারে, এখানে ডিরেক্ট এরকম ভেঙে গেল, মাঝখানে এখানে ভেঙে গেল। আর একটা ভাঙতে পারে হচ্ছে এখানে যেটা দেখানো হয়েছে দেখেন, সেটা হচ্ছে এই যে এই দিক বরাবর এসে এরকম গিয়ে এখানে এরকম ফ্র্যাকচার হয়েছে। তাহলে আমি ক্যাপাসিটি কমানোর জন্য মেনলি আমরা ওর্স কন্ডিশনটা চিন্তা করা লাগবে। তাহলে আমার ওর্স কন্ডিশন বের করার সময় ওর্স কন্ডিশন যদি বের করতে হয়, নেট এরিয়াতে আমার ওর্স্ট যে লেন্থ সেটা বা ওর্স যে উইথ, বেসিক্যালি এই যে এটার ওর্স্ট উইথ মানে সবথেকে কম উইথ, সেটা আমার কাছে নিতে হবে। তাহলে আমি এর ক্যাপাসিটিটা বের করতে পারবো। এর কম উইথ কোনটা? সব সময় যদি একটা একটা বোল্ট থাকে, সাপোজ এরকম আছে, এইখানে এরকম আছে, একটা বোল্ট আছে, পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স, যে নেট এরিয়া, বোল্টের এরিয়া বাদ মানে বোল্টের ডায়ামিটার বাদ দিলে সেটা হচ্ছে সব থেকে লংগেস্ট। আর যদি আপনি এরকম জিগজ্যাগ বের করেন, আপনি জিগজ্যাগ পাথটা বের করবেন, সেটা হবে স্মলেস্ট লেন্থ। তো আমার বেসিক্যালি নিতে হবে এরিয়া বের করার সময়, নেট সেকশন নেওয়ার সময় এই লেন্থটা যত মিনিমাইজ করা যায়, যেদিকে লেন্থ ফেল করলে মিনিমাইজ হবে আপনার কাছে ওই লেন্থটাই নিতে হবে। তো আপনারা যখন থিওরিতে পড়বেন দেখবেন হচ্ছে আপনারা অনেকগুলো ট্রায়াল দিচ্ছেন, এখান থেকে এরকম ফেলটা এখান থেকে এসে এরকম গিয়ে এরকম হইতে পারে, বোল্ট যদি আরো থাকে নিচে তাহলে ওই করসপন্ডিং অনেকভাবে ফেলিউর হইতে পারে। আপনি অ্যালং দা পাথ অনেকগুলো বের করবেন, বের করার পরে দেখবেন যেটা কম আসে, উইথে যেটা কম আসে সেটাই নিয়ে আপনি এন বের করতেছেন। এন মানে হচ্ছে এই যে এখানের সাথে এখানে যে লেন্থটা পাবেন সেটার সাথে থিকনেসটা গুণ, সোজা কথাই। তো এরকম নর্মালি আমাদের এরকম একটা বোল্ট দিয়ে কানেকশন থাকে না, এরকম 2 লেয়ারে 3 লেয়ারে বোল্ট থাকে। তো আপনার কাছে এই যে নেট এরিয়া বের করার সময় এই লেন্থটা নিতে হবে, এই লেন্থ বের করতে হবে আপনার কাছে। তার মানে বোল্টের ডায়া আপনি জানেন কতটুকু হবে। এটা বের করার জন্য, স্মলেস্ট লেন্থ বের করার জন্য আসলে এই যে এখানে ফর্মুলাটা আছে, সেটা হচ্ছে এই, এটা হচ্ছে যদি একটা লাইনে থাকে এই অংশটুকু, সাথে এই অংশটুকু যোগ হবে যদি স্ট্যাগার্ড পজিশনে থাকে, মানে বোল্টগুলো স্ট্যাগার্ড পজিশনে আছে এখন। তাহলে এই জিনিসটা কি? এটা হচ্ছে এস হচ্ছে এই একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের ডিস্টেন্স, একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স। আর জি হচ্ছে একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের ভার্টিক্যাল ডিস্টেন্স। এখানে আপনি যাওয়ার পথে যতগুলো পড়বে আপনার ততগুলো সাম করতে হবে। আপনার যাওয়ার পথে সাপোজ আমার এখানে এসে এই যে এরকম একটা প্লেট আছে, এখানে বোল্ট আছে, এখানে বোল্ট আছে, এখানে আবার বোল্ট আছে, এরকম করে বোল্ট দিছেন, তাহলে ফেলিওর লাইনটা এরকম হয়ে এরকম হয়ে এরকম হইতে পারে। এটা সাপোজ আমার একটা আমি বের করলাম, আপনি আর ট্রায়াল দিয়ে বের করবেন, মানে যতগুলো আপনার পসিবল মনে হয় ততগুলো বের করবেন। বের করার আর পরে যেটা সব, হ্যাঁ আর তাহলে যদি অনেকগুলো বোল্ট থাকে আর আমাদের ওই ক্র্যাকের পাথটা যদি প্রতিটার জন্য ক্যালকুলেট করে মিনিমাম পাথটা বের করতে হয়, তাহলে তো হ্যাঁ অনেক ইনফিনিট পসিবিলিটি আছে না, যে ক্র্যাকটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে হতে পারে, ওই দিক দিয়ে, হ্যাঁ, এই কয়েকটা। আপনার তো এটা মানে আপনি তো বোল্ট যতগুলো দিচ্ছেন ওটার উপর ডিপেন্ড করবে কতগুলো পাথ হইতে পারে। আমি যদি এই 4টাই বোল্ট দেই তাহলে আমার পাথ এরকম আসতে পারে, এরকম গিয়ে এরকম আসতে পারে, আর তো হওয়া সম্ভব না, আরেকটা হইতে পারে ডিরেক্ট মাঝখানে ফেল। মানে যদি আর তো হওয়া, অনেকগুলো থাকে, অনেকগুলো বোল্ট থাকলে আপনি কয়েকটা অনেকগুলো বের করে। করবেন, অনেকগুলো থাকলে অনেকগুলো বের করতে হবে। তো অনেকগুলো আসলে হয় না। আপনি যদি দেখেন, আমি যদি 3টা রো দিই, এরকম যদি 3টা দেই, 3টা রো এর বোল্ট দেই, তাইলে আমার সাপোজ এটাই আমার গভর্ন করতেছে। আপনি অন্য একটা থেকে যান, সিমেট্রিক্যালি তো আপনি বসাচ্ছেন, লেন্থ কিন্তু সেমই আসবে দুইটার ক্ষেত্রে। তো আপনি পসিবিলিটি হয়তো বা 2-3টা পাইতে পারেন, 2-3টা লেন্থ পাইতে পারেন, 4টা পাইতে পারেন সর্বোচ্চ। হ্যাঁ, ওই 4টা আপনি বের করলেন, যেটা সব থেকে কম সেটা বসাইতে হবে। তো আপনি থিওরিতে এটা জিনিসটা পড়বেন। তো আমার ফেলিউর এরকম হইতে পারে, ফেলিউর হইতে পারে এরকম লাইন দিয়ে, এই যে এরকম লাইন দিয়ে ফেলিউর হইতে পারে, হইতে পারে। তো এরকম যতগুলো পসিবিলিটি থাকবে আপনি ততগুলো বের করবেন। লেন্থ মানে কিভাবে বের করবেন, টোটাল যে উইথ আছে তার থেকে সোজা কথায় বোল্টের ডায়ামিটার গুলো বাদ দিতে হবে, সাথে স্ট্যাগার্ডের যে পোর্শনটা যোগ হচ্ছে পাতের মধ্যে সেটা যোগ করবেন। তাহলে এখানে আমার আসলে 2বার যোগ করা ভালো লাগবে,
তিন রোতে বোল্ড হইলে আমার এখানে যেহেতু 2 রোতে বোল্ড, আমার এরকম S² / G 4G, এটা আমি একটা পাচ্ছি কেবল, S আর G একটাই পাচ্ছি। আমার যদি আবার এদিকে কোনো একটা জায়গায় ব্যাক করতো, অন্য একটা বোল্ট থাকতো, এই যে এরকম অন্য একটা বোল্টের রো থাকতো, তখন আমার কাছে বের করা লাগতো। তো এরকম পসিবল smallest WNটা উইথটা আপনার কাছে বের করতে হবে, এই হচ্ছে কনসেপ্ট। বের করার পরে আপনি ANটা পাবেন। শেয়ার লেগ ফ্যাক্টর আপনি টেবিল থেকে বের করলেন আসতোর, বের করার পরে গুণ করে দিয়ে ইউ পাবেন, ইউ আর এন পাবেন, মানে হচ্ছে এই পাবেন। এই যদি বের করতে পারেন, আপনার ফর্মুলার মধ্যে এই জানি, এফ ইউ জানি, তাহলে আমি টেনশনের রাপচার ক্যাপাসিটিটা বের করতে পারবো। এবার আসি, আমি একটু পরে এক্সাম্পলটা দেখাচ্ছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও, এখানে একটু ইম্পর্টেন্ট। সেই স্ল্যান্ডারনেস রেশিওটা নর্মালি, এই স্ল্যান্ডারনেস রেশিও হচ্ছে কম্প্রেশন মেম্বারে দরকার পড়ে। এই যে এরকম একটা কলাম আছে, এই কলামের মধ্যে আমি যখন কম্প্রেসিভ ফোর্স দিব, তার মধ্যে স্ল্যান্ডারনেস ইম্প্যাক্ট আসতে পারে, মানে সে বাকেল করে দিতে পারে, সোজা কথায়। যেটা আপনার পড়ছেন তাই না, কম্প্রেশন মেম্বারে স্ল্যান্ডারনেস রেশিও পড়ছেন না, L/R, K/L/R জি স্যার। পড়ছেন। এই স্ল্যান্ডারনেস রেশিওটা আসবে মেইনলি এটা হচ্ছে রিলেটেড টু কম্প্রেশন মেম্বার। তো টেনশন মেম্বারে তো আপনি টানতেছেন, এখানে তো স্ল্যান্ডার হওয়ার কোনো সুযোগ নাই, আছে? আমি যখন টানবো দুই পাশ থেকে, তার তো স্ল্যান্ডার হওয়ার সুযোগ নাই, বাকেল করার সুযোগ নাই। কিন্তু হইতে পারে এই টেনশন মেম্বারেও বাকেল হইতে পারে, এই স্ল্যান্ডারনেস ইম্প্যাক্ট পড়তে পারে তার মধ্যে। কিভাবে পড়ে? আমার যদি সামহাও কোনো রকমের যদি আমার কোনো সময় যদি আমার এই জায়গা থেকে এই টেনশনটা সরে যায়, মেম্বারটা ব্রিজের মধ্যে আছে, ব্রিজের টেনশনটা নাই আপাতত এই মেম্বারের মধ্যে, তো এই মেম্বারের মধ্যে টেনশন না এসে আমি দেখতেছি হচ্ছে তার ভাইব্রেশন হচ্ছে, মানে কম্প্রেসিভ ভাইব্রেশন হচ্ছে বা ডিফ্লেকশন ইস্যু হচ্ছে ওই জায়গায়। ওই মেম্বারের মধ্যে কোনো টেনশন ফোর্স নাই, আসতেছে না, কিন্তু তার ভাইব্রেশন হচ্ছে এবং তার ডিফ্লেকশন হওয়ার একটা চান্স ক্রিয়েট হয়েছে ব্রিজের মধ্যে, হইতে পারে যে কোনো সময়। সে কারণে টেনশন মেম্বারটাও হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও দিয়ে আমার লিমিট করা লাগে। এই লিমিট গুলো করে বলা আছে, সেটা হচ্ছে L/R। L/R এর রেশিও হচ্ছে মেইন মেম্বার। আমাদের ক্ষেত্রে মেইন মেম্বার হচ্ছে কি কি বলেন তো, আমাদের ব্রিজের ক্ষেত্রে মেইন মেম্বার কি কি আছে? মেইন মেম্বার আছে টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যাল, আর হচ্ছে আর কিছু আছে, এগুলোই হচ্ছে আমার টেনশন মেম্বারের মেইন মেম্বার হইলে আমি ম্যাক্সিমাম L/R এর রেশিও নিতে পারবো যদি স্ট্রেস রিভার্সাল হয় 140, যদি স্ট্রেস রিভার্সাল না হয় তাহলে 200। ব্রেসিং মেম্বার হইলে সেটা নিতে পারবো হচ্ছে L/R এর রেশিও হচ্ছে ম্যাক্সিমাম 240, যদি ব্রেসিং মেম্বার হয় সেটা। এই জিনিসটা আপনার কাছে চেক দেওয়া লাগবে। তো এখানে প্রশ্ন আসে হচ্ছে স্ট্রেস রিভার্সাল কি আর নট সাবজেক্টেড টু স্ট্রেস রিভার্সাল কি। নরমালি বটম কর্ড গুলো নরমালি হচ্ছে টেনশন ফ্লেক্সারাল, বটম কর্ড গুলো হচ্ছে টেনশন মেম্বারে থাকে, টেনশনে থাকে নরমালি। এর কম্প্রেশন নরমালি টপ কর্ড আর বটম কর্ড, এই দুইটা কর্ড সবসময় একই জিনিস, একই হয় টেনশনে থাকে, না হয় কম্প্রেশনে থাকে। এটা কখনো একটা মেম্বারের মধ্যে, তারপর যে একটা ব্রিজ আছে আমার, এরকম একটা ব্রিজ, এই ট্রাস মেম্বার, এই যে ট্রাস মেম্বার, এই ট্রাস মেম্বার, নর্মালি এর টপ কর্ড আর বটম কর্ড, এই দুইটা কর্ডের মধ্যে সাপোজ গাড়ি যাচ্ছে এই পাশে বা গাড়ি এই পাশে আসতেছে, এই টপ কর্ডে আমার কম্প্রেশন থাকে, এই সবসময় কম্প্রেশনেই থাকে। বটম কর্ডে তার টেনশন আসে, সে সবসময় টেনশনেই থাকে। কিন্তু এরকম যদি কোনো একটা মেম্বার থাকে, সাপোজ ভার্টিক্যাল, আপনাদের যে একটা
শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। কতটুকু শুনছেন বলেন তো? স্যার দুইটা টপ একসাথে টেনশনে থাকে বা একসাথে কম্প্রেশনে থাকে। যতটুকু শুনছেন। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার টপ কোড যদি সব সময় কম্প্রেশনে থাকে তাইলে আমার এটা মানে হচ্ছে নট সাবজেক্টেড টু স্ট্রেস রিভার্সাল, মানে এর স্ট্রেস রিভার্স করার সুযোগ নাই, সে সবসময় কম্প্রেশনে আছে গাড়ি যেখানেই থাকুক না কেন। বটম কোড যেটা সেটা হচ্ছে টেনশনে আছে, গাড়ি যেখানে থাক না কেন সেই বটম কোড সবসময় টেনশনেই আসতেছে, এর কাছে কম্প্রেশন আসতেছে না। এরকম যদি হয় তাহলে আমি একে চেক করব হচ্ছে এল বাই মানে এল বাই আর এর রেশিও হচ্ছে ম্যাক্সিমাম 200 নিতে পারবো। যদি এরকম হয় স্ট্রেস রিভার্সাল হয়ে যায়, কোনো মেম্বার আছে সে গাড়ির পজিশনের উপরে তার কম্প্রেশন টেনশন বোধ আসতেছে, গাড়ি এক পজিশনে থাকলে তার কম্প্রেশন আসতেছে, অন্য পজিশনে গেলে তার ভিতরে টেনশন চলে আসতেছে, এরকম যদি হয় তাইলে সাবজেক্ট টু স্ট্রেস রিভার্সাল হলে তার মধ্যে দেখেন আমার স্লেন্ডারনেস রেশিওটা হচ্ছে ম্যাক্সিমাম আর কমে গেছে, কোড আরো একটু কমায় দিছে একটু পজিটিভ সাইডে। আর ব্রেসিং মেম্বারে হচ্ছে 240, এল বাই 240 দিয়ে আমরা চেক করব। এই হচ্ছে স্লেন্ডারনেস স্ট্রেস রেশিও। রিভার্সালটা একটু আবার এক্সপ্লেন করতে পারবেন? হ্যাঁ, সাপোজ এই যে ভার্টিক্যাল মেম্বার আছে এখানে একটা, স্ট্রেস রিভার্সাল মানে হচ্ছে যদি আমার এই যে ট্রাস গাড়ি এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক, যেখানেই থাকুক না কেন গাড়ি, নর্মালি বটম কর্ড আর টপ কর্ড গুলো কম্প্রেশনে থাকে, বটম কর্ড গুলো হচ্ছে টেনশনে থাকে, গাড়ির পজিশনের উপর ডিপেন্ড করে না সে, ভ্যালু কম বেশি হয় কিন্তু টেনশনটা টেনশনই আছে, কম্প্রেশনটা কম্প্রেশনই আছে, কখনো চেঞ্জ হয় না। বা টেনশনটা কম্প্রেশন হয়ে যায় না বটম কোডে, বা উপরে কম্প্রেশনটা টেনশন হয়ে যায় না টপ কোডে, এরকম যদি হয় তাহলে আমার এটা হচ্ছে নট সাবজেক্টেড টু স্ট্রেস রিভার্সাল, মানে স্ট্রেস রিভার্স হচ্ছে না তার, যে সবসময় কম্প্রেশনে থাকতেছে সে কম্প্রেশনে আছে, সে টেনশনে থাকতে সে সবসময় টেনশনেই আছে, এটা হচ্ছে সাবজেক্টেড টু স্ট্রেস রিভার্সাল। আর যদি সাবজেক্ট টু স্ট্রেস রিভার্সাল মানে হচ্ছে যদি কোনোদিন দেখেন যে মেম্বার, সাপোজ এই যে ভার্টিক্যাল মেম্বার, এটা এই যে ভার্টিক্যাল মেম্বার, এটা গাড়ি এই পজিশনে আছে, দেখতেছি তার ভিতরে টেনশন আসতেছে এই মেম্বারের উপরে, গাড়ি এখানে আসছে, আমি দেখতেছি তার ভিতরে এখন টেনশন না হয়ে কম্প্রেশন হয়ে গেছে, বুঝতে পারছি? তার মানে স্ট্রেসের চেঞ্জ হচ্ছে তার ভিতরে, একবার টেনশন একবার কম্প্রেশন এরকম হয়ে এই মেম্বারটা এই মেম্বারটার মধ্যে ফোর্স আসতেছে, একবার টেনশন একবার কম্প্রেশন, এরকম যদি হয় তার মানে সেটা হচ্ছে সাবজেক্ট টু স্ট্রেস রিভার্সাল। তাহলে তার জন্য কোডের স্লেন্ডারনেসের লিমিট হচ্ছে 1/40। আর যদি এরকম না হয়, নর্মালি টপ কোড আর বটম কোডের ক্ষেত্রে এটা হয়, এরকম যদি না হয় তাহলে 200, আর ব্রেসিং মেম্বারের ক্ষেত্রে 240। এটা দিয়ে আমরা হচ্ছে স্লেন্ডারনেস রেশিওটা চেক দিব, যে আমি ডিজাইন করলাম, ডিজাইন করার পরে যদি দেখি যে মেম্বারের স্লেন্ডারনেস রেশিও আপনার এলাবল থেকে এক্সিড করে গেছে, তাহলে এটা আমরা ইউজ করব না, এটা চেঞ্জ করব। বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এইবার আসি একটু আমরা একটা এক্সাম্পল থেকে আসি জিনিসটা, এতটুকুই বেসিক্যালি আমার টেনশন মেম্বার। আমি যদি একটু এক্সাম্পল দেখি, এখানে একটু দেখেন, এখানে বলা আছে হচ্ছে ডিটারমাইন দ্য নেট ইফেক্টিভ এরিয়া এন্ড দ্য ফ্যাক্টর টেনসাইল রেজিস্ট্যান্স অফ এন অ্যাঙ্গেল এল। একটা অ্যাঙ্গেল সেকশন আছে, আপনি যদি দেখেন এই অ্যাঙ্গেল সেকশনটা, এটা হচ্ছে তার প্ল্যান ভিউ, এটা হচ্ছে কাসেট প্লেট যার সাথে সে লেগে আছে, মানে জয়েন্টে থাকে, নর্মালি কাসেট প্লেটটা জয়েন্টে থাকবে। আর আমার মেম্বারটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল সেকশনটা আমার মেম্বার। আপনারা কোন জায়গায় অ্যাঙ্গেল সেকশন ইউজ করছেন মনে আছে আপনাদের কাছে মেম্বার হিসাবে? স্যার পোর্টালে কি ডাবল অ্যাঙ্গেল করছেন? রাইট, এই যে পোর্টালে আপনারা ডাবল অ্যাঙ্গেল ইউজ করছেন। তা সে কিভাবে লাগবে গাছের প্লেটের সাথে, সেভাবে এভাবে লাগবে, আইদার ওয়েল্ডিং করবেন নাইলে আপনি বোল্ট ইউজ করবেন। নর্মালি আমাদের ব্রিজের বা যে কোনো কানেকশন হচ্ছে ওয়েল্ডিং এ হচ্ছে, আপনি যদি ওয়েল্ডিং ঠিক মতো না জানেন, করতে না পারেন, সে কিন্তু ফেল হয়ে যাবে দুপ করে।
আর বোল্ড হইলে বোল্ড তো ধরেন সবাই মোটামুটি পারে বোল্ড লাগাইতে, বোল্ড কিভাবে লাগাইতে হয়। এই জন্য দেখবেন আপনি ম্যাক্সিমাম কানেকশন গুলো হচ্ছে বোল্টেড কানেকশন, এই যে ওয়েল্ডেড কানেকশন নাই। এটার মেইন রিজন হচ্ছে সবাই ওয়েল্ডিং করতে পারে না, বা ওয়েল্ডিং করলেও তার ভিতরে ইফেক্ট রয়ে যায়, বা তার ভিতরে স্ট্রেস রয়ে যায়, ওয়েল্ডিং এর স্ট্রেস রয়ে যায়। আর হচ্ছে তার ওয়েল্ডিং এর কিছু ড্রব্যাক আছে। আপনারা ওয়েল্ডিং কোর্স করছেন না? জি স্যার, জি স্যার, করেছি। হ্যাঁ, ওয়ার্কশপে করছেন। আচ্ছা, তো ওয়েল্ডিং এর কিছু ড্রব্যাক আছে, এগুলোর কারণে নর্মালি কেউ ওয়েল্ডিং করতে চায় না ইউজুয়ালি আমাদের দেশে। দেখবেন সবগুলো বোল্টেড কানেকশন। এখানে একটু দেখেন, আমাকে বলছে এই যে এটার ওয়েল্ডিং করা আছে, এখানে ফিলেট ওয়েল্ড করা আছে, ফিলেট ওয়েল্ড করা আছে, আর অ্যাঙ্গেলটার সাইজ হচ্ছে 6.4 এটা তো জানেন 6.4 মানে কি? 6.4 মানে হচ্ছে অ্যাঙ্গেলটার এক পাশের লেন্থ 6 আর এক পাশের লেন্থ 4 আর এক পাশ আর থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি। এগুলো তো জানেন আপনারা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এটা ওয়েল্ড করছে। তা আমার কাছে প্রথম কাজ শিখি, প্রথমে আমার রাপচারের যখন যখন ফিল চিন্তা করব, তখন আমার কাছে প্রথম হচ্ছে শিয়ার লেগ ফ্যাক্টরটা ইউজ করতে হবে, শিয়ার লেগ ফ্যাক্টরটা বের করতে হবে। শিয়ার লেগ ফ্যাক্টর বের করার জন্য এখানে লেন্থ আর এই যে অ্যাঙ্গেল সেকশন না, অ্যাঙ্গেল সেকশনে যদি যান, আমি একটু যদি যাই এখানে অ্যাঙ্গেল সেকশনটা টেবিলটাতে যাই, টেবিলটার মধ্যে কেস 4 দেখেন কি কি লেখা আছে। প্লেট, অ্যাঙ্গেল, চ্যানেল, ওয়েল্ড এট হিল টি ডব্লিউ শেপ উইথ কানেক্টেড এলিমেন্ট। তাহলে আমি এই কেসটা ইউজ করতে পারবো। কেসের মধ্যে কি দেওয়া আছে দেখেন, ইউ কিভাবে বের করবেন দেওয়া আছে দেখেন, 2l স্কোয়ার 3l স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার 1 মাইনাস এক্স বার বাই এল। এটা হচ্ছে 2022-এর এডিশন, মানে হচ্ছে আসতো 10th এডিশন, যেটা লেটেস্ট যেটা আস্তর। যখন আরো প্রিভিয়াস এডিশনে যাবেন, 2003 এডিশনে যদি যাবেন, এখানে তখন ডিরেক্ট ফ্যাক্টরের মান বলা ছিল। এখন আপডেট করে এটা 1 মাইনাস এক্স বাই এল এর একটা ফাংশনের ফর্মুলা দিয়ে দিছে। কিন্তু আগেরটাতে যাবেন, আপনারা যদি দেখবেন, তখন ইউ এর মান এল আর ডব্লিউ এর উপরে নির্ভর করে, আপনাদেরকে দেখায় একবারে। আহ দাঁড়ান একটু দেখেন, বের করি একটু। আমি আসতো শিয়ার লেগ ফ্যাক্টরের, এই যে এটা হচ্ছে লেটেস্ট, যেটা আপনি দেখতেছেন আমার স্লাইডে যেটা আছে। এই যে দেখেন, এই আস্তর এই টেবিলটা দেখেন, আগেরকার যে টেবিল আপনাদেরকে দেখাই। এই যে টেবিলের মধ্যে দেখেন 4 নাম্বার কেজে দেখেন প্লেট যেখানে লাগানো আছে সেখানে 3টা কেজ দেওয়া আছে। এল এর মান যদি 2w থেকে বড় হয়, শেয়ার লেগ ফ্যাক্টর ইউ এর মান হচ্ছে 1। 2w থেকে এল এর মান 2w থেকে কম, 1.5 থেকে বেশি, তাইলে শেয়ার লেগ ফ্যাক্টরের মান 0.87। এল এর মান যদি 1.5w থেকে কম, আবার ডব্লিউ থেকে যদি বড় হয়, তাহলে শিয়ার লেগ ফ্যাক্টরের মান হচ্ছে 0.75। এখান থেকে আপনি যদি দেখেন, এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়েল্ডিং, ডব্লিউ হচ্ছে বেসিক্যালি টেনশন মেম্বার যেটা আছে তার উইথ, মানে আমাদের অ্যাঙ্গেলের উইথ। আমি একটু আমাদের এক্সাম্পলটাতে যাই। আমাদের অ্যাঙ্গেলের উইথ হচ্ছে 6, যেহেতু আমার এটা 6 দেওয়া আছে, তাই না? আর আমার যেখানে অ্যাঙ্গেল যে পাশে লাগতেছে, এই অ্যাঙ্গেলের এই লেন্থটা হচ্ছে 4। টোটাল লেন্থ হচ্ছে এই যে এই যতটুকু লেন্থ, মানে আমার একটা এই অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলের এটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি। এই তার মানে হচ্ছে আমার এই যে অ্যাঙ্গেলের একটা পাশ হচ্ছে এভাবে বসানো আছে, এটা হচ্ছে 6 ইঞ্চি লম্বা লম্বা পার্টটা,
আর এই পার্টটা হচ্ছে 4 ইঞ্চি, এটা ভার্টিক্যালি বসানো আছে। আর ওয়েল্ডিং এর লেন্থ দেখেন প্রশ্নে দেওয়া আছে ওয়েল্ডিং এর লেন্থ হচ্ছে 8 ইঞ্চি, তার মানে আমার এল হচ্ছে 8, এটা হচ্ছে ডব্লিউ। তাহলে এখন আমি এল আর ডব্লিউ জানি, এল বাই ডব্লিউ রেশিওটা বের করছি 1.33। তাহলে 1.33 হইলে আমার আসে হচ্ছে 1.33 মানে 1.5 ডব্লিউ থেকে কম, তার মানে ইউ এর মান আসতেছে 0.75। এখান থেকে পাইলাম হচ্ছে ইউ এর মান, শিয়ার লেগ ফ্যাক্টরের মান 0.75। কিন্তু আমাদের লেটেস্ট এডিশনে এখানে শিয়ার লেগ ফ্যাক্টর গুলো এতগুলো কেস বাদ দিয়ে সবগুলোকে 1/x বার বাই এল এর সাথে মার্ক করে দিছে, মানে একসাথে। তাহলে আমি কিভাবে বের করবো এখন 3l²? আমি এল আর ডব্লিউ জানি, এলও জানি, জানি না হচ্ছে শুধু এক্স বার। এক্স বারটা কি? আমার যার সাথে লেগে আছে তার সাথে আসলে সেন্ট্রোইডাল ডিস্টেন্সটা অ্যাঙ্গেল সেকশনের। আপনি যখন আস্তর কনস্ট্রাকশন টেবিলে যাবেন এই অ্যাঙ্গেল সেকশনটা বের করবেন, বের করে তার সেন্ট্রোইডাল ডিস্টেন্সটা ওখানে লেখা আছে, সেই এক্সটা বের করবেন, এক্স বারটা বের করবেন ওই আস্তর কনস্ট্রাকশন টেবিলটা থেকে বের করে। লেটেস্ট অনুসারে করলে এভাবে বের করবেন, আর পুরাতন অনুসারে করলে তো ও কতগুলো রেশিও অনুসারে বসায় বলছিল, এত হইলে ইউ এর মান এত হবে। তো এইখানে বইয়ের মধ্যে যেটা দেখানো আছে সেটা হচ্ছে পুরাতনটা দিয়ে করা, সে কারণে হচ্ছে 3টা কেস থেকে পুরাতনটা দিয়ে ইউ এর মান 0.75 আসছে। স্যার পুরাতনটা ফলো করলে কোনো সমস্যা হবে স্যার? আমরা সমস্যা নাই কোনো, পুরাতনটা করেন আর নতুনটা করেন, সমস্যা নাই কোনো। স্যার এটাই তো। নতুনটাও সহজ, নতুনটার মধ্যে আপনার কাছে কি মানটা লাগবে, এক্স বারটা লাগবে। এই এক্স বারটা কিভাবে বের করবেন? এক্স বারটা হচ্ছে ওই কনস্ট্রাকশন টেবিল আছে, আমার কাছে আছে এখন, কিন্তু আমি এখন খুঁজতে যাই, আমি সময় লাগবে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। কনস্ট্রাকশনের মধ্যে যেরকম এরকম ডব্লিউ সেকশন গুলো আমি ক্লাসে দেখাইছিলাম মনে ফার্স্ট ক্লাসে, ডব্লিউ সেকশনের জন্য তার বিএফ কত, ওয়েবের থিকনেস কত, তার এস কত, জেড কত, আই কত, এগুলো একটা টেবিল দেখাইছিলাম না, মনে আছে আপনাদের প্রথম ক্লাসে? যে ডব্লিউ 14x95 এটার একটা কনস্ট্রাকশন টেবিল আছে। 14x95 যদি বানাই কেউ, তার এরিয়া কত হবে, তার ফ্লেঞ্জের উইথ কত হবে, তার ওয়েবের ডেপথ কত হবে, এরকম মনে আছে আপনাদের? এরকম অ্যাঙ্গেল সেকশনের জন্য আছে, ডব্লিউ সেকশনের জন্য যেরকম আছে অ্যাঙ্গেল সেকশনের জন্য এরকম আছে। তো ওইখান থেকে আমরা ওই টেবিল থেকে তারা এই অ্যাঙ্গেলের এরিয়াটা পাইছে। এরিয়াটা হচ্ছে অ্যাঙ্গেল তো আসলে এরকম ফুল রেক্টেঙ্গুলার না, দেখছেন এখানে একটু কার্ভ আছে, এখানে একটু কার্ভ আছে, এই জায়গায় একটু কার্ভ আছে। এই কার্ভ গুলোর কারণে এরিয়া একটু এক্সাক্ট, আপনি যদি রেক্টেঙ্গেল ধরে করেন এক্সাক্ট আসবে না। তাহলে আপনার কি করতে হবে? টেবিল থেকে এরিয়াটা নিতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এল 4x4 × ½ 6x4, সরি 6x4 × ½ এটার অ্যাঙ্গেল সেকশনটার এরিয়াটা দেখতে, এই যে এরিয়াটা যদি দেখি, একটু গুগল করবেন, এরিয়াগুলো পেয়ে যাবেন ইজি। আমি যদি সাপোজ এখান থেকে দেখি, এখানে দেখেন তার এই অ্যাঙ্গেল 6/4/½ ইঞ্চি, এটার সবকিছু দেওয়া আছে দেখেন। এখান থেকে এর মান কত দেখেন, এর মান 4.75 ইঞ্চি স্কোয়ার। এরকম আপনি যখন ওই টেবিলে যাবেন, আস্তর এই টেবিলে, এই যে ডিজাইন স্ট্যান্ডার্ডের আস্তর 316 এর টেবিলে যাবেন, আপনি সবগুলো ভ্যালু পাবেন, এক্স বারের মান, এরিয়া কত, তার এখানে যে রেডিয়াস আছে সেই রেডিয়াসের আর এর মান কত, সবগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি এজি এর মান পাইলাম 4.75 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমি ইফেক্টিভ এরিয়াটা পাবো, ইফেক্টিভ এরিয়াটা হচ্ছে ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইউ ইন্টু এজি গ্রস এরিয়া, ইউ হচ্ছে আমার 0.75, গ্রস এরিয়া হচ্ছে 4.75, তাইলে এখান থেকে এইটা পাইছি। তা আমার দুইটা চেক আছে, একটা হচ্ছে ইয়েল্ডিং এর চেক আর একটা হচ্ছে রাপচারের চেক। ইয়েল্ডিং এর যখন বের করবো তখন 5y মানে 0.95, আর এটা হচ্ছে 36 গ্রেডের, মানে A36 গ্রেডের স্টিল, যেহেতু প্লেট আর অ্যাঙ্গেল গুলো নর্মালি A36 গ্রেডের হয়, মানে FY হচ্ছে 36 KSI, 36 এরিয়া গ্রস এরিয়া হচ্ছে 4.95, তাইলে এখান থেকে আমি কিপটা পাইলাম কত কিপ বেসড অন ইয়েল্ডিং। আর
ফ্যাক্টর যদি আপনি রাপচারে বের করেন, রাপচারের ক্ষেত্রে আমার এই 36 গ্রেডের FU হচ্ছে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 58, তাহলে এখান থেকে আমি এই যে রাপচারের ক্ষেত্রে ফাই হচ্ছে 0.8, 58, আর আমার এই ইফেক্টিভ এরিয়াটা পাইছে হচ্ছে 3.56। এখান থেকে আমি 3.56 বসাইলে আসলাম হচ্ছে 165.2 কিপস। তাহলে আমার আসলে এটার স্ট্রেংথ হচ্ছে, ক্যাপাসিটি হচ্ছে 162.5 কিপ। বুঝতে পারছেন সবাই? এই ক্যাপাসিটি হচ্ছে 162.5 কিপ। এখন আমি আমার মডেলে যাব, মডেলে গিয়ে দেখব যে এই মেম্বার, আমি যে টেনশন মেম্বারটা ডিজাইন করতেছি, ওই টেনশন মেম্বারে আসলে কত কিপ লোড আসতেছে। ওই লোডের সাথে আমি এটা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আপনি পেয়ে যাবেন যে আসলে আমি যে সাইজটা দিছি, যে অ্যাঙ্গেল সেকশনটা দিছি, এটা কি ওকে নাকি ওকে না। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। তাহলে আপনি প্রথমে একটা সেকশন নেবেন, আপনাদের কাছে তো একটা প্রিলিমিনারি সেকশন আছে, ওই প্রিলিমিনারি সেকশন থেকে আপনি আগে ক্যাপাসিটিটা বের করে নেবেন, এটা কত ক্যাপাসিটি, আর মডেল থেকে আপনার ওই মেম্বারটার মধ্যে কতটুকু লোড আসতেছে সেটা বের করবেন। বের করার পরে আপনি ক্যাপাসিটির সাথে চেক দিবেন, ক্রস চেক দিবেন যে এটা ওকে নাকি, এই সেকশন কি ইউজ করতে পারবো নাকি পারবো না। বেসিকটা তো বুঝছেন কি করতে হবে আসলে। এটা করার সময় আপনার কাছে, এখন আপনি তো একটা ট্রাস্টে তো অনেকগুলো মেম্বার, তা আপনি তো প্রত্যেকটা মেম্বার ধরে ধরে করতে পারবেন না, প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা সেকশন দিতে পারবেন না, এটা কনস্ট্রাকশন করাও পসিবল না। তা আপনি কি করবেন, যেগুলো মেম্বার টেনশনে আসতেছে, যে মেম্বার গুলো কি আছে টেনশনে আসতেছে, সাপোজ আমার এই যে এটা আমার ট্রাস্ট, এই যে এটা আমার ট্রাস্ট, আমার ট্রাস্ট গুলো অনেকগুলো মেম্বার আছে, এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আপনার স্প্যান জুড়ে বটম কর্ড আছে। আপনি বটম কর্ডের জন্য তো আলাদা করে সাইজ দিবেন না, তাই আপনি দেখবেন বটম কর্ড গুলো আপনি একটা সাইজ রাখবেন। তা বটম কর্ড গুলোর মধ্যে টেনশন যে আসছে, ম্যাক্সিমাম টেনশন কতটুকু আসতেছে, এই ম্যাক্সিমাম টেনশনটাই হচ্ছে আপনার, সাপোজ এই ম্যাক্সিমাম টেনশনই আসতেছে হচ্ছে 160 কি ম্যাক্সিমাম টেনশন আসতেছে। তাহলে আপনি যে বক্স সেকশনটা ইউজ করতেছেন, সেই বক্স সেকশনের ক্যাপাসিটি বের করবেন। বের করার পরে যদি দেখেন আমার বক্স সেকশনের ক্যাপাসিটি 260 কিপ আসে, তার মানে আপনি এটা ইউজ করতে পারবেন। আপনারা যদি দেখেন যে লোডটা অনেক বেশি, তাহলে আপনার কাছে ওই সেকশনটা রিভাইজ করা লাগবে। ক্লিয়ার কিনা সবাই? বুঝতে পারতেছেন? আছেন আপনারা, আমাকে শুনতে পাচ্ছেন? কয়টা সেকশন চেক দেওয়া লাগবে স্যার? এরকম আপনার কাছে টোটাল চেক দেওয়া লাগবে হচ্ছে, আপনার কাছে টপ কোড গুলোর জন্য আমি একটা সেকশন দিব, হ্যাঁ, বটম কোড গুলোর জন্য একটা সেকশন দিব, সেম ভাবে টপ কোড গুলোর জন্য একটা সেকশন দিব, আমার ব্রেসিং গুলোর জন্য আমি একটা সেকশন দিব। এরকম করে আপনার কাছে ডিজাইন করা, আপনি যেভাবে ক্লাসে প্লট করছেন, টপ কোড বটম কোড যতগুলো সেকশন দিছেন, টপ কোড একটা দিছেন, বটম কোড একটা দিছেন, ব্রেসিং একটা দিছেন, এরকম যতগুলো দিছেন ওই ততগুলো চেক আপনার কাছে করা লাগবে। কতগুলো মেম্বারের জন্য, সাপোজ আমার 3 টাইপের মেম্বার আছে, টপ কোড, বটম কোড, ডায়াগোনাল, ভার্টিক্যাল, এই 3টার জন্য আপনি বের করবেন। বের করার সময় মডেল থেকে দেখে নেবেন ম্যাক্সিমাম ফোর্স কত আসে, ওই কত ফোর্সের জন্য একটা মেম্বার ডিজাইন করবেন, ওই মেম্বারটাই টপ করে দিয়ে দিলেন। আবার একটা বটম কোড দেখলেন, বটম কোডের ম্যাক্সিমাম ফোর্সটা নিলেন, করে একটা মেম্বার ডিজাইন করলেন। মেম্বার ডিজাইন করার আগে আপনার কাছে তো একটা প্রিলিমিনারি সেকশন আছেই, ওই সেকশনের ক্যাপাসিটিটা দেখবেন, দেখে আপনার এখান থেকে ক্যাপাসিটি বের করবেন। বের করার পরে যদি ওকে হয় তাহলে ওইটা ফিট। তো একজন ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু শুধুমাত্র বেশি থাকলেই হয় না, আমাদের কাছে ইকোনমিক্যাল করা লাগবে। এখন আমার ক্যাপাসিটি সাপোজ লোড আসতেছে 160 কিপ, হ্যাঁ, মডেল থেকে, আর আমি একটা মেম্বার ডিজাইন করলাম, এটার ক্যাপাসিটি 900 কিপ, তাই এটা কি ইকোনমিক্যাল হবে? স্যার স্যাপে ডিরেক্টলি ক্যাপাসিটি সাফিসিয়েন্ট কিনা চেক করার কোনো অপশন নাই স্যার? ক্যাপাসিটি সাফিসিয়েন্ট করার অপশন আছে, আপনি দেখতে পারবেন যখন সেপে করবেন তখন। কিন্তু এখন তো আপনি হাতে কলমে শিখবেন, শিকার বয়স এখন। আপনি তো এখন ডিরেক্ট সেপে যদি দেখেন যে এটা ওকে কিনা,
তাই তো হইলো না এই জিনিসটা। আর সেপেও ওইখানে দেখতে দেখেন পারবেন। মেম্বার গুলো দেখায় না যে লাল হয়ে থাকে স্যার বা ইয়ে হয়ে হ্যাঁ, থাকে। ওখানে মেম্বার গুলো দেখতে পারবেন যে এটা ফেল কিনা পাস কিনা। এখন এর ভিতরে কি কাজ করতেছে সে, এটা তো আপনি দেখতেছেন না, দেখতেছেন? না স্যার। এটাই শিখতেছেন এখন, বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার আপনি বলছি যখন স্যার। ফিল্ডে যখন কাজ করবেন, আপনারা যখন, তখন আপনি স্টেপ থেকেই দেখতে পারবেন যে আসলে এটা পাস করে নাকি রিভাইজ করতে হবে আমার কাছে। এটা আপনি স্টেপ থেকেই দেখবেন। কিন্তু এখন আপাতত আমাদের কোর্সের জন্য আমরা হচ্ছে এইভাবে এইভাবে ডিজাইন করা শিখবো, কিভাবে আসলে ডিজাইন গুলো হয়। আর মেইন কাজ হচ্ছে আপনি যখন কানেকশন সহ একসাথে ডিজাইন করতেছেন, সেপে তো আপনাকে কানেকশন সহ ডিজাইন করে দিবে না, দিবে? এই যে ওয়েল্ডিং এর লেন্থ কত দিচ্ছেন সেপ জানে? সেপ জানে না কিন্তু। বোল্ট কয়টা দিচ্ছেন সেপ জানে না। কিন্তু আপনার কাছে প্ল্যান করতে হবে যে বোল্ট কয়টা দিচ্ছেন, আপনার ফেলিউর পাথ কিরকম হইতে পারে, এটা কিন্তু আপনি জানেন, সেপ জানে না। কিন্তু সেপ খালি মেম্বার ডিজাইন করে দিতে পারবে। কিন্তু এরপরে এই যে টেনশন চেক, রাপচার চেক, এগুলো সে ডিজাইন করতে হবে। হয়তো বা আপনার ওইখানে মডেলে যে সেকশনটা দিচ্ছেন সেটা ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার পরে ওইটা চেক দিলে আপনি এখানে এই ওয়েল্ডিং গুলো ডিজাইন করে, কানেকশন ডিজাইন করে যখন চেক দিবেন, তখন দেখবেন হচ্ছে অটোমেটিক ওকে হয়ে যাচ্ছে। বাট আসলে জিনিসটা হচ্ছে কিভাবে, সেটাই হচ্ছে আমরা আসলে এই কোর্সে শিখতেছি। বুঝতে পারছি? স্যার স্যাপে কি কানেকশন জয়েন দেওয়ার কোনো কিছু আছে? না, বা- নাই, বুঝতে পারছি। শুধু মেম্বার ডিজাইন দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা দেখানো আছে এক্সাম্পল। সেই এক্সাম্পলটা হচ্ছে বোল্ট দিয়ে। ঠিক আছে, এখানে দেখানো আছে বোল্ট দিয়ে। তো বোল্ট দিয়ে হইলে আমার কাছে আবার সে ইউ বের করতে হবে আগে। ইউ বের করার সময় আমার কাছে লাগবে এক্স আর এল, তাই না? এই 1 - x/l। তাই আমার কাছে এটা এন বের করতে হবে, সাথে এন বের করার সময় আমার ওই শর্টেস্ট লেন্থটা বের করতে হবে। এটা যদি বের করতে যাই, আমি এখানে আসি একটু। এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল সেকশন, সেম এটাই, কিন্তু এখন ডিজাইন করা হয়েছে বোল্ট দিয়ে। সেম এটা এখন কি দিয়ে ডিজাইন করা হয়েছে, এখানে ক্রস সেকশনটা দেওয়া আছে, এখানে গাসেট প্লেটের সাথে কিভাবে লাগছে সেটা দেওয়া আছে। এখন আমি লেন্থটা যদি বের করি, দেখেন আমি যদি এরকম একটা জাস্ট গ্রস উইথটা বের করি, এই গ্রস উইথ যদি বের করি তাহলে কত আসবে বলেন তো? কে বলতে পারবেন? হ্যাঁ, কত আসবে? এটা টোটাল কত? এটা হচ্ছে 6, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 6 আর 4, তার টোটাল লেন্থ হয় আমার 10 ইঞ্চি। এখান থেকে যখন আমি একটা প্লেনে বের করব, জাস্ট একটা বোল্ট কাটা, এইভাবে ফেল হইতে পারে। সে এই প্লেনে যদি কাটা পড়ে, তাহলে আমার আসে হচ্ছে এখান থেকে কত আসবে। প্রথমে আমি বের করি হচ্ছে, আগে এটাকে চ্যাপ্টা করি। এই যে আমি যদি এটা, এই অ্যাঙ্গেলটা এরকম সোজা করব, এরকম সোজা করব, সোজা করলে আপনি লেন্থ কত পাবেন বলতে পারবেন? গ্রস লেন্থ কত পাবেন, টোটাল লেন্থ, এই অ্যাঙ্গেলটার লেন্থ কত পাবেন? এই অ্যাঙ্গেলের এই এক পাশে 6 আছে আর এক পাশে 4 আছে, তাহলে 6 আর 4 মানে হচ্ছে মাঝখানের এই জায়গাটা আমি দুইবার ক্যালকুলেট করে ফেলতেছি। তাই আমার থিকনেস আছে 1/2 ইঞ্চি। তার মানে আমি যদি 6 + 4, 6 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি মাইনাস যদি 1/2 ইঞ্চি করি, তাইলে আমি এই টোটাল লেন্থটা পাবো। সোজা কথা এখান থেকে এই লেন্থটা পাবো। এই যে এই লেন্থটা পাবো, টোটাল লেন্থটা পাবো। এই লেন্থটা আমার WN হইতে পারতো, কিন্তু আমার অনেকগুলো, এটাই হচ্ছে আমার WN, তাই না? উইথ অফ দা সেকশন। এখন এরিয়াটা কিভাবে বের করবো? তাইলে এটার সাথে আমি থিকনেস দিয়ে গুণ করতাম, কিন্তু এখানে তো বোল্ট আছে, তাহলে আমার পথ কিরকম হইতে পারে দেখেন তো। একটা বোল্ট কাটা ডিরেক্ট এরকম কাটা পড়তে পারে। তাইলে এই যে এখান থেকে যদি আমি 1/2 ইঞ্চি বা এটা পাইছি 9.5, তাইলে শুধু একটা বোল্ট যদি কাটা পড়ে, শুধু একটা বোল্ট কাটা পড়ে এরকম হইতে পারে। শুধু একটা বোল্ট কাটা পড়লে বোল্টের হচ্ছে ডায়ামিটার বলা আছে 7/8, 7/8 হচ্ছে বোল্টের ডায়ামিটার। তাইলে হোলের ডায়ামিটার কি বেশি হয় নাকি কম হয় বোল্টের ডায়ামিটার থেকে? বেশি হয়েছে। কতটুকু বেশি হয়? সেটা হচ্ছে 1/8।
1/8 ইঞ্চি বেশি হয়, তাহলে আমি হোলের ডায়ামিটারটা পাবো। তাইলে আমি 9.5 ইঞ্চি থেকে যদি আমি 7/8 প্লাস 1/8 যদি যোগ করি, তাহলে আমার আসবে হচ্ছে 8/8 মানে 1 ইঞ্চি। তাইলে 9.5 ইঞ্চি থেকে যদি 1 ইঞ্চি বাদ দেই, তাইলে আসবে হচ্ছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি কিভাবে আসবে? যদি একটা বোল্ট কাটা পড়ে, তাই না? একটু বুঝছেন কিনা? যদি একটা বোল্ট কাটা পড়ে WN এর মান। এবার আসি, এখানে তো 2 লেয়ারে আছে, স্ট্যাগার্ড পজিশনও হইতে পারে। তাই স্ট্যাগার্ড পজিশনে কিরকম হইতে পারে? এই যে এরকম এসে এরকম এসে এরকম হইতে পারে। আর একটু আগে যেটা দেখাইছি সেটা 8.5 ইঞ্চি, সেটা হচ্ছে আমার যদি ফেলিউরটা হচ্ছে একটা বোল্ট বরাবর হয়। তো স্ট্যাগার্ড পজিশনে হইলে আমার কাছে কয়টা বোল্ট পড়তেছে? তার পথের মধ্যে 2টা বোল্ট পড়তেছে। তাইলে 9.5 ইঞ্চি থেকে 2 × 1 বাদ দিলাম, 2টা বোল্ট। কারণ ডায়ামিটার, হোলের ডায়ামিটার হচ্ছে 1 ইঞ্চি, বোল্ট আছে 2টা। তাইলে 9.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাদ যাবে, সাথে প্লাস s²/4g। এস হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্সটা কত? হরাইজন্টাল ডিসটেন্সটা আপনারা এখান থেকে বের করবেন। এটা যদি হয় 2.75 বোল্ট টু বোল্ট ডিসটেন্স, এই বোল্টটা আসছে তার মাঝখানে আছে, তাহলে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্স কত? এটার অর্ধেক, 2.75 এর অর্ধেক। 2.75 এর অর্ধেক হচ্ছে আপনার 1.375। আর এখান থেকে এই বোল্ট টু এই বোল্টের ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে জি, সেটা হচ্ছে 2.375। তাইলে 4 × h²/4g করলাম, সেখান থেকে আমি WN এর মান পাইলাম 7.70 ইঞ্চ। তাইলে আমার কোনটা কন্ট্রোল করতেছে? 8.5 ইঞ্চি নিব নাকি 7.70 ইঞ্চ নিব? অবশ্যই 7.70। 7.70 সাথে টি এর মান হচ্ছে থিকনেস অফ দা অ্যাঙ্গেল সেকশন হচ্ছে 1/2 ইঞ্চি, থিকনেস গুণ করে দিলাম, তাইলে আমার AN টা পাবো। AN টা হচ্ছে 3.85 ইঞ্চ স্কয়ার। 3.85, তাহলে আমার এই যে, আর আমার ইঞ্চ স্কয়ার হচ্ছে, তাইলে আমি AN পাইলাম। আমার কাছে এখন লাগবে হচ্ছে ইউ। ইউ কিভাবে বের করব? 1 - x/l। এই অ্যাঙ্গেল সেকশনের জন্য ওই কোডেও বলা আছে 1 - x/l ইউজ করতে। তাই 1 - x/l টা কিভাবে বের করব? তাই 1 - x এর মান পাবো হচ্ছে, আমি এই যে x এখানে দেওয়া দেখেন, x কি বলছিলাম? সেন্ট্রোইডাল ডিস্টেন্স ফ্রম দ্য কানেকশন। এই যে কানেকশন এখানে, এটা হচ্ছে তার সেন্ট্রয়েড, এর মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে আমার x। এই ax টা পাবো হচ্ছে আমার ওই যে কনস্ট্রাকশন টেবিল থেকে। আপনি যখন এই অ্যাঙ্গেল দিয়ে সার্চ দিবেন, তার x এর মান, সেন্ট্রোইডাল ডিস্টেন্সটা পাবেন। এই সেন্ট্রোইডাল ডিস্টেন্সটা হচ্ছে এখানে বলা আছে AIS এর ওই টেবিল থেকে বের করছে, টেবিল থেকে হচ্ছে 0.987 ইঞ্চ হচ্ছে x এর মান। বুঝতে পারছি কিনা সবাই? আর আমার লেন্থ অফ দা কানেকশন, লেন্থ অফ দা কানেকশন কিভাবে বের করব? লেন্থ অফ দা কানেকশন হচ্ছে, আপনি যদি দেখেন এখানে এই যে এখানে একটা বোল্ট আছে, লেন্থ অফ দা কানেকশন কোন জায়গা থেকে কতটুকু বলেন তো? এই যে লেন্থ অফ দা কানেকশন, এই যে এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, তার মানে এই যে লেন্থ অফ দা কানেকশন হচ্ছে আমার এতটুকু। এতটুকু কিভাবে বের করব? লেন্থ 2.75 ইন্টু হচ্ছে 3টা আছে এরকম, তাই 2.75 ইন্টু 3, 8.25 ইঞ্চ, এটা হচ্ছে লেন্থ। সেখান থেকে ইউটা বের করলাম, ইউটার মান পাইলাম হচ্ছে আমার 0.88। 0.88 এর মান যদি বসাই এখানে, আমি ইউ এর মান যদি বসাই, ইউ ইন্টু AN একটু আগে বের করলাম, বসাই পাইলাম এই এর মান 3.39। এখান থেকে আমি ইয়েল্ডিং এর জন্য যে ক্যাপাসিটি সেটা পাইলাম, আর রাপচারের জন্য যে ক্যাপাসিটি সেটা পাইলাম। এবার দেখি যে রাপচারের ক্যাপাসিটিটা গবান করতেছে।
তার মানে আমার এই যে এরকম যদি আমি বোল্ড সেকশন দিই, নর্মালি রেজিস্ট্যান্স টু রাপচার গভর্ন করে বোল্ডের কারণে। এই কারণে হচ্ছে আমি 0.858 ইন্টু 3.39 গুণ করলে 1.75 কি পাচ্ছি ফর দ্য টেনশন ক্যাপাসিটি অফ দিস অ্যাঙ্গেল। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে কারো? কোনো কনফিউশন আছে কারো? কোনো আপনারা এই ক্লাস ফলো করতেছেন নাকি এমনিতে ঘুমাইতেছেন? নাই স্যার। স্যার এটা তো আমাদের স্যার দুইটা সেকশন হলো, একটা অ্যাঙ্গেল সেকশন স্যার। তাহলে স্যার আমাদের যেগুলো বক্স সেকশন আছে এই তো বা বক্স সেকশনে তো সিমিলার, বক্স সেকশনে তো আলাদা কিছু নাই। এই যে আপনার কাছে বক্স সেকশন আছে, এই যে বক্স সেকশন, আপনি এই যে কাসেট প্লেটের সাথে লাগতেছে। এই যে সাপোজ আমার এই যে এরকম একটা কাসেট প্লেট আছে, আপনি বক্স সেকশনটা লাগাচ্ছেন, এরকম বক্স সেকশনটা লাগাচ্ছেন, আপনি বোল্ট দিচ্ছেন এখানে চারটা বোল্ট দিচ্ছেন। আপনি তো এরিয়া যা বের করতে পারবেন না? একই অ্যাঙ্গেল দিয়ে দেখেন, বক্স দিয়ে দেখেন, সিমিলার। স্যার। জি আপনার স্যার। কাছে যেটা তিনটা লাগবে section আছে স্যার, একটা আই সেকশন, বক্স সেকশন আর হচ্ছে স্যার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল সেকশন, রাইট। বক্স সেকশন, আই সেকশন একই। আপনার কানেকশনটা আপনি কিভাবে দিচ্ছেন তার উপরে নির্ভর করবে আসলে আপনি কত নিবেন, ইউ এর মান কত হবে। ক্লিয়ার কিনা? কানেকশনটা কিভাবে দিচ্ছেন। নেক্সট ক্লাসে আমি হচ্ছে দেখাবো আসলে ওই লোড গুলো কিভাবে আসে। ওখান থেকে আমি তো 157 কিবে এখানে অ্যাঙ্গেল সেকশনে ক্যাপাসিটি পাইলাম, এই ওখান থেকে কত মডেল থেকে কতটুকু লোড আসছে লোড কম্বিনেশন থেকে, এটা কিভাবে বের করতে হয় সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এই হচ্ছে আমার টেনশন মেম্বার। এরপরে আমরা যাই হচ্ছে কম্প্রেশন মেম্বারে। ফাইনালি এটা যখন ক্যাপাসিটি বের করার পরে আমি তার স্ল্যান্ডারনেস রেশিও চেক করব। কিন্তু স্ল্যান্ডারনেস না চেক করে কিন্তু ছেড়ে দিব না। ক্যাপাসিটি পাইছি ঠিক আছে, কিন্তু স্ল্যান্ডারনেস এর উইথিন স্ল্যান্ডারের মধ্যে আছে কিনা সেটা বের করব। রেডিয়াস অফ জাইরেশন আপনি ওই টেবিলে পাবেন। এল এর মান, মেম্বারের লেন্থ আপনি জানেন। আপনি একটা অ্যাঙ্গেল সেকশন ডিজাইন করতেছেন পোর্টাল ব্রেসিং এর, এই পোর্টাল ব্রেসিং এর অ্যাঙ্গেল, এই লেন্থ কতটুকু, মেম্বারের লেন্থ আপনি জানেন। আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, সেটা হচ্ছে এআইএসসি টেবিল থেকে পাবেন। আপনারা টেবিল সম্পর্কে অবগত কিনা? জি স্যার, মোটামুটি। মোটামুটি কি আপনাদের সবকিছু মোটামুটি খালি? যে এআইএসসি স্টিল কনস্ট্রাকশন ম্যানুয়াল, এই যে এরকম একটা কনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। এই ম্যানুয়ালে যদি আপনি যান, এই যে ডব্লিউ শেপ দেখছেন, এই ডব্লিউ শেপের এরিয়া কত, এই সাইজ যদি এরকম হয়, এটার এরিয়া কত, ডেপথ কত, থিকনেস ওয়েব কত, এই সব লেখা আছে। তার এস এর মান কত, আর এর মান কত, সব এই যে এস এর মান কত, রেডিয়াস অফ জাইরেশন কত, অল আর গিভেন। এখান থেকে আপনি হচ্ছে মানগুলো নিবেন জাস্ট শেপ অনুসারে। এখানে সবকিছুর জন্য আই এর জন্য যেরকম দেওয়া আছে, অ্যাঙ্গেল সেকশনের জন্য দেওয়া আছে, বক্স সেকশনের জন্য দেওয়া আছে। দেখাই আমি আপনাদেরকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল দেখলেন, এটা হচ্ছে ডব্লিউটি সেকশনের জন্য, এখানে হচ্ছে এইচএসএস এর জন্য দেওয়া আছে, এই যে বক্স সেকশনের জন্য দেওয়া আছে, দেখছেন সবগুলো দেওয়া আছে। এই যে এস এর মান, আর এর মান, জেড এর মান, ঠিক আছে, আই এর মান, এরিয়া কত, সব দেওয়া আছে, থিকনেস কত হবে তার, সবগুলো প্রপার্টি আপনি যে সেকশনটা চুজ করতেছেন সেটা অনুসারে আপনি চুজ করবেন। ক্লিয়ার কিনা? এই কনস্ট্রাকশন ম্যানুয়াল থেকে। এই কনস্ট্রাকশন ম্যানুয়াল আপনাদের কাছে থাকার কথা, না থাকলে আমাকে বলবেন, আমি পাঠিয়ে দিব আপনাদেরকে। আছে আপনাদের কাছে? আপনারা কম্প্রেশন মেম্বার পড়ছেন না বলে? কম্প্রেশন মেম্বার পড়ছেন না আপনারা? তো এই জিনিস থাকার কথা আপনাদের। আচ্ছা, আমরা একটা 5 মিনিটের ব্রেক, তারপরে আমরা কম্প্রেশন মেম্বার শুরু করব, ঠিক আছে? 5 মিনিটস ব্রেক। না স্যার, একবারে স্যার প্লিজ। আমার একবারে শেষ করতে আরো অনেক সময় লাগবে। আমার কাছে টেনশন মেম্বার আছে, তারপরে হচ্ছে সরি কম্প্রেশন মেম্বার আছে, ফ্লেক্সারাল মেম্বার আছে। টেনশন মেম্বার তো ছোট, ঠিক আছে। একটা 5 মিনিটের ব্রেক দেই আপনাদেরকে। 5 মিনিট, আচ্ছা 10 মিনিটের ব্রেক আপনারা শেষ করে আমি 10 মিনিটের মধ্যে জয়েন করতে আসি, আমি এখানে আসি, আমি একটু ল্যাপটপটা চার্জ দেই। স্যার ক্লাস টাইম তো 3টায় শেষ। স্যার একবারে তিনটে শেষ শেষ করে দিন। করবেন?
তিনটায় শেষ না করে আমার মনে হয় আপনারা Yes, শেষ sir. করলে আপনাদের ক্লাস, আমার নাইলে এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে, যে ক্লাসটা মিস হয়েছে সেটা। আমি চাচ্ছিলাম হচ্ছে একবারে আপনাদেরকে শেষ করে এক্সট্রা ক্লাস না নিতে, কারণ আপনারা যদি সেটা এলাও করেন, নাইলে আমার কাছে ওই টেনশন স্যার একদিনে সব হলে তো স্যার ওটা মানে কোপ আপ